শুভেচ্ছা। আমন্ত্রণ চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজন ইস্পাহানি মির্জাপুর চা নিবেদিত মুক্ত কণ্ঠের সাথে রয়েছি আমি মোহাম্মদ ইমতিয়াজ। 4 দিনের রাষ্ট্রীয় সফরে বর্তমানে চীনে অবস্থান করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। গত 26 মার্চ চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি। এর মধ্যে চীনের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, ব্যবসায়ী নেতা এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে তিনি মতবিনিময় করেছেন। বিশেষ করে বাংলাদেশের সঙ্গে চীনের বাণিজ্য সহযোগিতা বৃদ্ধির বিষয়টিতে জোর দিচ্ছেন ডক্টর ইউনুস। সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব আজকে, তাই বিষয় নির্ধারণ করেছি সম্পর্কের নতুন মাত্রা। এছাড়াও আপনারা বিভিন্ন আন্তর্জাতিক সহ দেশীয় গণমাধ্যমে খেয়াল করেছেন মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছে আশেপাশের দেশগুলো। মিয়ানমারের বিভিন্ন ভবন এবং সেতু ধসের পাশাপাশি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের মাটির সঙ্গে মিশে গেছে 30 তলা একটি ভবন। আজকে অর্থাৎ শুক্রবার জুমার নামাজের ঠিক আগ মুহূর্তে এই ঘটনা ঘটে, যেখানে রিক্টার স্কেলে 7.7 মাত্রার ভূকম্পন অনুভূত হয়। ঠিক তার 12 মিনিট পরে আবার ভূমিকম্প অনুভূত হয় 6.4 মাত্রার। যেমনটি বলছিলাম যে বিভিন্ন দেশ, বিশেষ করে বাংলাদেশ, ভিয়েতনাম, থাইল্যান্ড এবং দক্ষিণ পশ্চিম চীনে এই ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পে এখন পর্যন্ত মিয়ানমারে 144 জন এবং থাইল্যান্ডে 10 জন মারা গিয়েছেন। আমরা এই বিষয় নিয়ে আলাপ আলোচনা করতে চাই। অতিথিরা রয়েছেন, আমরা তাদের পরিচয় করিয়ে দেওয়ার আগে এ নিয়ে একটি প্রতিবেদন রয়েছে, আমরা শুরুতেই প্রতিবেদনটি দেখে আসতে চাই। আমরা এই বিষয়ে আলাপ আলোচনা করার জন্য সম্মানিত অতিথি হিসেবে স্টুডিওতে রয়েছেন লেখক ও সিনিয়র সাংবাদিক আবু সাইদ খান, রয়েছেন প্রথম আলো সাংবাদিক রাহিদ এজাজ। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ, আপনারা কষ্ট করে সময় দিয়েছেন। আপনারা প্রতিবেদন নিশ্চয়ই দেখছিলেন, ভয়াবহতার একটা চূড়া বলা যায়, এবং বলা হচ্ছে যে গত 20 বছরে মিয়ানমারে এই ধরনের ভূমিকম্প আসলে দেখা যায়নি, এবং পাশাপাশি একই সাথে এতগুলো দেশে এই ভূমিকম্পনটা অনুভূত হওয়া, এটা কি বার্তা দেয়? প্রথমত হচ্ছে যে এই অঞ্চলটা ভূমিকম্প প্রবণ। এখানে এর আগেও অনেক বড় ঘটনা ঘটেছে এবং বলা হয়, ধারণা করা হয় যে 100 বছরে নাকি একবার খুব ভয়াবহ ভূমিকম্প হয়। তো এখানে 80-90 বছর আগে এখানে ভূমিকম্প বড় ধরনের আসাম সহ এখানে ভূমিকম্প হয়েছে 1930 সালের দিকে। 30 সালে। তো এখন এই যে ব্যাপারটা, কিন্তু আমরা প্রস্তুত নই। ভূমিকম্পে এমন একটা ব্যাপার, এটা তো ঠেকানো যাবে না, প্রতিরোধ করা যাবে না, কেন এখন পর্যন্ত মানুষের হাতে সেই কোনো নেই, কোনো উদ্ভাবন নেই যে যেটা ঠেকে রাখতে পারে। তাই ভূমিকম্প সহনীয় বাড়ি ঘর তৈরি করা, অবকাঠামো তৈরি করা, সেটা আমার কাছে মনে হয় যে কোনো দেশে আমরা সচেতন না। বাংলাদেশ তো নাই, অন্য দেশও না, একমাত্র জাপান কিন্তু তাদের বাড়িঘর কাঠামোগুলো সব কিছু ভূমিকম্প সহনীয়, যে কারণে জাপানে বারবার ওখানে আঘাত হানে, কিন্তু জাপানের সেইভাবে ক্ষয়ক্ষতি হয় না। কিন্তু আমরা এবার যেটা দেখলাম যে দুটো শহর, তো নেপিদো এবং থাইল্যান্ড, দুই জায়গায় কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নেপিদোতে প্রায় 100 লোক মারা গেছে, কিংবা সংখ্যা আরও বাড়তে পারে। থাইল্যান্ডে বিরাট সে ভবন, সেটা ধসে মাটির সঙ্গে মিশে গেছে। তো এই জায়গাগুলোকে আমার মনে হয় যে ব্যাংকক শহরেও তো এই অবস্থাটা তৈরি হয়েছে। তো এই জায়গা থেকে আমাদেরকে জন্য এইটাই বার্তা, এটি শিক্ষা যে ভূমিকম্প সহনীয়, এখানে বাড়ি ঘর অবকাঠামো গড়ে তুলতে হবে এবং সেইভাবে জনসচেতনতা গড়ে তুলতে হবে। যদিও আমাদের এখানে যখন বারবার ভূমিকম্প হয় তখন কিন্তু পত্রপত্রিকায় লেখালেখি হয়, আলাপ আলোচনা হয়, এবং সরকারের পক্ষ থেকে ওই ধরনের বার্তা দেওয়া হয় যে আমরা এই ব্যাপারে সচেতন রয়েছি, কিন্তু বাস্তবে পাহাড়ি অঞ্চলগুলোতে কিন্তু বাস্তবে আমরা কিন্তু তার কোনো প্রতিফলন দেখছি না। আমাদের যে নতুন যেভাবে ঢাকাতে অবকাঠামো গড়ে উঠেছে, সেটা কতটুকু ভূমিকম্প সহনীয় সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। যদিও বলা হয় ভূমিকম্প নিরোধক কিছু বাড়িতে ঘর কাঠামো তৈরি হয়েছে, কিন্তু বাস্তবে এটি নিয়ে সংশয় আছে। বিভিন্ন স্থাপনায় দেখি যে স্টিল স্ট্রাকচারে ভবনগুলো নির্মাণ করা হচ্ছে, বিশেষ করে ঢাকায় এখন আমরা দেখি, এটাকে বলা হয় যে ভূমিকম্প সহনীয়। এইটাই নিশ্চয়ই এটাই হচ্ছে যে সেখানে অর্থাৎ যে স্টিলের স্ট্রাকচারটা হবে, এখানে সিমেন্টের কাজগুলো কম হবে। তো যে সিমেন্টটা যেটা যাতে বড় ধরনের ক্ষতি না হয়, এটা যেমন কাঁপতে থাকে, জাপানে যেটা হয় টোকিওতে শহরে কাঁপতে থাকে কিন্তু ভেঙে পড়ে না, এবং মানুষও দুলতে থাকে, সেটা এক ধরনের অভ্যস্ত হয়ে গেছে। কিন্তু আমাদের এই অঞ্চলে অন্য শহরগুলো, ঢাকা বলুন, নেপিদো কিংবা ব্যাংকক কিংবা পার্শ্ববর্তী অন্য শহরগুলো, কোনো জায়গায় এই ব্যাপারে যথেষ্ট সচেতন নয়। তা আমরা তো একই বেল্টে, অর্থাৎ এখানে মিয়ানমারের এই কম্পন তো চট্টগ্রাম এবং আমাদের অন্য অঞ্চলকেও কাঁপিয়ে দিয়েছে, যদিও বড় ক্ষয়ক্ষতিটা হয়নি। তো আমাদের মনে হয় যে এখনই সময়
তো এই ব্যাপারে হেলাফেলা করা উচিত না। এগুলো আমার মনে হয় অ্যালার্মিং, কেননা আমাদের ধারণা ছিল যে 6-এর উপর উঠছিল না, কিন্তু 6 মাত্রার, কিন্তু এবার এটা 7 গিয়ে দাঁড়িয়েছে 7.7 এবং 8 হওয়া মানে তো ভয়ঙ্কর ব্যাপার। সুনামি, হ্যাঁ, সুনামির মতো ঘটনায় ঘটে যাবে, ধস নামবে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে যথেষ্ট সতর্ক হওয়া দরকার এ ব্যাপারে। এখানে বিশেষজ্ঞ, নগর উন্নয়ন পরিকল্পনাবিদ, সরকার এবং এই সমস্ত এজেন্সিগুলো যেগুলো রয়েছে, যারা কাঠামো বাড়িঘর নির্মাণের সঙ্গে যুক্ত, তাদের এগুলো বসা উচিত এবং এ ব্যাপারে জরুরি ব্যবস্থা নেওয়া উচিত। দরকার একটা টাস্ক ফোর্স করে আমাদেরকে নিরূপণ করা উচিত যে আসলে কি হচ্ছে, কতগুলো ভূমিকম্প সহনীয় বাড়িঘর তৈরি হচ্ছে কি আদৌ হচ্ছে না, এবং এই ব্যাপারে আমাদের যে সমস্ত সাথে সংশ্লিষ্ট যারা রয়েছে, নির্মাণ কাজের সঙ্গে যারা রয়েছে, কোম্পানিগুলো থেকে, সরকার থেকে কোম্পানিগুলো, সবাইকে এ ব্যাপারে সচেতন হওয়া জরুরি বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ। আপনার কাছে আবারও আসবো। রাহিদ এজাজ, আপনি শুনছিলেন আবু সাইদ খানের কথাগুলো, এবং মিয়ানমারে বলা হয়ে থাকে যে এই ভূমিকম্পর ঘটনাগুলো খুব স্বাভাবিক একটা ঘটনা, যেমন এর আগেও 7-এ আসেনি, 6 মাত্রা সহসাই তাদের ওখানে হয়ে থাকে, কিন্তু এবারই খুব মারাত্মক আকার দেখা দিল 7.7। এর পরবর্তী ঠিক 12 মিনিট পরে আবারও আফটারশক তো হচ্ছিলই, তারপরে আবার 12 মিনিট পরে 6.4 মাত্রার ভূমিকম্প। তো এটা কি আসলে প্রতিরোধ করা সম্ভব, যেটা আবু সাইদ খান বলছিলেন যে ওভাবে তো সম্ভব না? না, দেখুন, এটা তো প্রকৃতি প্রদত্ত, কোনো আপনি ঠেকানোর কোনো উপায় নেই। হ্যাঁ, উপায়টা আছে। আপনি যে জাপানের কথা বলছেন, জাপানের যে রিসোর্স আছে, যে ল্যান্ড আছে এবং যে টেকনোলজি আছে, সেটা মিয়ানমার বলুন, আমাদের বলুন, কারণে নেই। আপনি বলছিলেন না, আজকে যখন আমি দুপুরবেলা দেখছিলাম ওই লাইভ থাইল্যান্ডের ভবন মনে হচ্ছিল টুইন টাওয়ারের মতো, বা কি হয় এক্সপ্লোসিভ দিয়ে একটা জিনিস নিমেষে গুড়িয়ে যায়, এরকম একটা ঘটনা। অর্থাৎ মিয়ানমারের যে এপিসেন্টার, সেটা থেকে থাইল্যান্ড এত দূরে, কিন্তু সে জায়গাতে হয়েছে। কিংবা আপনার ওল্ড সাগাইং ব্রিজ, বা যেটা আভা ব্রিজ বলছেন, 91 বছর আগে যেভাবে সিনেমায় যে স্ট্যান্ড দেখি ওটার মতো করে ধসে পড়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই যে ভূমিকম্পটা হলো, সেখানে বাংলাদেশ, থাইল্যান্ড, ভিয়েতনাম অনেকগুলো জায়গার কথা আসছে। এবং আমরা যদি বলি, আমাদের এখানে মানে এই অঞ্চলে সর্বশেষ হয়েছিল, ওটা বোধহয় টাঙ্গাইলের একটা এপিসেন্টার ছিল 1885 সালে সর্বশেষ, এবং এর মধ্যে কিছু হয়নি। কিন্তু আমরা যখন ভূমিকম্পের কথা বলি, আমি মনে করি কি যে ভূমিকম্প বলতে গিয়ে, বা আপনি স্টিল স্ট্রাকচারের বিল্ডিংয়ের কথা বলছেন, পার্সেন্টেজ ওয়াইজ সেটা কতটা ধরা যাক, এখান থেকে খুব কাছে, আমি সম্প্রতি একটা হাতিঝিলের আশেপাশে একটা স্টিল স্ট্রাকচার বিল্ডিং হয়েছে, কিন্তু ঢোকার তার এন্ট্রেন্সটা এত সরু, পাশাপাশি দুটো গাড়ি যেতে পারে। তো সেই জায়গায় আমি আপনাকে যদি মনে করে দিই, নিশ্চয় মনে আছে আমাদের বঙ্গবাজার মার্কেটে তারপরে আপনার মগবাজারে যে গ্যাস এক্সপ্লোশন হয়েছিল, বা বেলি রোডে রেস্তোরাঁয় যে গ্যাস এক্সপ্লোশন হলো, কিংবা সিদ্দিক বাজারের বিস্ফোরণ। তো এগুলোর সাথে আমরা যখন ভূমিকম্পের কথাবার্তা বলি, আমরা গণমাধ্যমও একটা ঘটনা যখন ঘটে, ওটার পরম্পরায় ধরেন কিছু ফলো আপ করি, 1 সপ্তাহ 2 সপ্তাহ মাসখানেক যায়, এরপর কিন্তু একেবারে হাওয়া হয়ে যায়। দেখুন, আজকে ধানমন্ডি বলুন, বেলি রোড বলুন, গুলশান বরানি এলাকা বলুন, রেসিডেন্সিয়াল এরিয়াতে, কিংবা ইভেন বেলি রোডকে রেপ্লিকেট করে খিলগা এলাকায় যেটা হয়েছে, নিচের দিকে রেস্তোরাঁ আছে, উপরে সবগুলো অ্যাপার্টমেন্ট বিল্ডিং। এবং এইভাবে জিনিসগুলো যে চলছে, আপনি নতুন করে কমার্শিয়াল কোনো গ্যাস দিচ্ছে না, তাহলে খুব ঝুঁকি নিয়ে আপনি সেখানে রেস্তোরাঁ বানাচ্ছেন, সিলিন্ডার দিচ্ছেন। আবার আমাদের সার্ভিস সেক্টরের যে অবস্থা, সেটি ওয়াসা, টিএনটি এবং বিদ্যুতের প্যারালাল লাইনগুলো যেভাবে আছে, গ্যাসের লাইন আছে, তো সব মিলিয়ে এমন একটা হ্যাফাজার্ড করে আছে। আমরা শুধু ভূমিকম্প কেন, মানে কোনো যদি অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, ঢাকা শহর কিন্তু খুব বিপজ্জনক একটা অবস্থায়। কারণ এই যে বললাম একটু আগে, ঘটনাগুলো সামনে আসে, আমরা খুব হুড়মুড়িয়ে পড়ি, কিন্তু এরপর দেখা যায় সেই জিনিসগুলো আগের মতো করে চলতে থাকে। তো যতক্ষণ আপনি কম্প্রিহেন্সিভ কোনো ব্যবস্থা নেবেন না, তাতে কিছুই হবে না। যেমন আমি আজকে একটা রিপোর্ট পড়ছিলাম, 2024 সালে রাজুক একটা সেমিনার করেছিল ভূমিকম্প সহনশীল নগরায়ন। তো সেই সেমিনারের পুরনো ডাটা খুঁজে দেখলাম, মিয়ানমার, থাইল্যান্ডে যা হয়েছে তার চেয়ে কম মাত্রার হলো বাংলাদেশে অন্তত বলা হচ্ছে 40%, বিশেষ করে ঢাকা শহরে ঘরবাড়ি ধ্বংস হয়ে যাবে। তো এটা তো খুবই অ্যালার্মিং যে আমাদের ঢাকায় যেভাবে আরবানাইজেশন যেটা হচ্ছে, কোনো প্ল্যান প্রোগ্রাম কিচ্ছু নাই কিন্তু। এবং ধরেন আমরা এখন এক্সপ্রেসওয়ে সুবিধা পাই, মেট্রো রেলের সুবিধা পাই, কিন্তু আশপাশে যে অবস্থা গিয়ে দাঁড়িয়েছে,
কখনো যদি এর ধারে কাছে কিছু একটা হয়, খুব ভয়াবহ পরিণতি হতে পারে ঢাকা শহরে। বিশেষ করে মানে আমরা কিছুদিন আগে একটা প্রতিবেদন পড়ছিলাম যে আমাদের ঢাকা সিটির প্রত্যেকটা রাস্তা, সড়কের নিচ দিয়ে যে আমাদের গ্যাসের লাইনগুলো গিয়েছে, যদি কোনো ছোট দুর্ঘটনা যদি ঘটে, যেটা আপনি বললেন যে 40%, কখনো কখনো মনে হয় এর চেয়ে আরও ভয়াবহ হতে পারে, কারণ ওই গ্যাসেই তো ম্যাসাকার অবস্থা হয়ে যাবে। এছাড়া আমরা এই রোজায় হয়তো অনেক জায়গায় আমরা বিশেষ করে ইফতার বা সাহারি খেতে যাওয়া হয় বিভিন্ন জায়গায়। ধানমন্ডি এরিয়ায় যদি দেখা হয় 20 তলা ভবনের সিঁড়িগুলোতে ভয়াবহ সিলিন্ডারের কথা এর আগেও ঘটনা ঘটেছিল, তখন কিন্তু এটা নিয়ে একটা নজর দেওয়া হয়েছিল। এর পরবর্তীতে আবারও একই রকম অবস্থা। আপনি রেস্টুরেন্ট বলছেন কেন, গুলশান বলুন, বনানী বলুন বা ঢাকা শহরে ধরেন অনেক উঁচু বিল্ডিং হচ্ছে, তার কোনো বেসমেন্টের পার্কিং নেই, সিঁড়িগুলো ইমার্জেন্সি এক্সিটের অবস্থা খুব খারাপ। তো এবং বনানীতে সর্বশেষ যেটা হয়েছিল, আমি যদি ভুল না করি 2 বছর বা 2.5 বছর আগে, সেই অগ্নিকাণ্ড থেকে মানুষকে উদ্ধার করতে কিন্তু চরম বেগ পেতে হচ্ছিল। তো এই যদি অবস্থা হয়, আপনি শুধু ভূমিকম্প বলছেন, আমি তো মনে করি এই যে এই অ্যাক্সিডেন্টগুলো যদি হয়, তাহলে অবস্থাটা খুব শোচনীয় হয়ে দাঁড়ায়। আমরা তো এই যে কয়েকটা ঘটনা আমি বললাম যে এলাকা ভিত্তিক, খুবই শোচনীয় অবস্থা ছিল। অনেক অনেক ধন্যবাদ আবু সাইদ খান। আমরা বিশেষ করে মিয়ানমারের এই জায়গাটা যদি দেখি যে যোগাযোগ ব্যবস্থা তো এক প্রকার ব্যাহত হচ্ছে, পাশাপাশি চিকিৎসা সেবাও কিন্তু সেই অর্থে দেওয়া যাচ্ছে না, পাশাপাশি যারা আহত অবস্থায় রয়েছেন বা যারা এখনও মাটির নিচে চাপা পড়ে আছেন, জীবিত অবস্থায় রয়েছেন, সেই উদ্ধার তৎপরতাও কিন্তু অনেকভাবে ব্যাহত হচ্ছে। এই জায়গাটা আসলে কিভাবে কাজ করা সম্ভব? এখানে আমার মনে হয় কি, আমি যতটুকু দেখলাম, টেলিভিশনের সামনে বসে দেখলাম যে উদ্ধার করার জন্য যে ব্যবস্থা, উদ্ধার কর্মী, সেই ক্ষেত্রে ঘাটতি রয়েছে। তো আমাদের দেশে আছে, যেটা দেখে বুঝি, আমাদের যে একমাত্র ফায়ার ব্রিগেড কর্মীরা এবং তারা ভূমিকম্প ইত্যাদি অবস্থায় কতটুকু ট্রেন্ড আপ আমি জানি না, যে এটাকে মোকাবেলা করার জন্য তারা আগুন লাগলে আগুন নিভানোর ক্ষেত্রেই যতটা দক্ষতা রয়েছে, এর বাইরে তাদের দক্ষতা নিয়ে প্রশ্ন রয়েছে। মিয়ানমারের ক্ষেত্রেও, এমনকি থাইল্যান্ডের ক্ষেত্রে সেটা মনে হয়েছে, ব্যাংককের ক্ষেত্রে সেটা মনে হয়েছে যে এখানে উদ্ধার কর্মী এখনো 47 জন বলা হচ্ছে যে ভেতরে আটকে আছেন। হ্যাঁ, সেই উদ্ধারটা কিন্তু সেইভাবে তড়িৎ গতিতে হচ্ছে না। তো সেই জায়গা থেকে দুটো জিনিস, একটা হলো যে রাস্তাঘাট তো পরিকল্পিত হতে হবে, যে পরিকল্পনা, এবং সেখানে যেভাবে অনুমতি দেওয়া হচ্ছে কিংবা অনুমতিবিহীনভাবেই এখানে দালান কোঠা তৈরি হচ্ছে, রাস্তা ছাড়া বাড়িঘর তৈরি হচ্ছে, ফায়ার ব্রিগেডের গাড়ি যেতে পারে না, এগুলো আমরা দেখছি। কিংবা যেখানে পানির উৎসগুলো খুঁজে পাওয়া যায় না। আমাদের খেয়াল আছে যে ওই যখন বঙ্গবাজারে আগুন লাগলো, তখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পানির লাইন নিতে হয়েছে। তো এই যে ব্যাপারটা, তাই এই জায়গাগুলোকে আমার মনে হয় যে পরিকল্পনা মাফিক শহর দরকার, সেই সঙ্গে টেন্ট, উদ্ধার কর্মী দরকার, এবং এই ফায়ার ব্রিগেড কিংবা অন্য কোনো যে টিম তৈরি করা। অনেক সময় সেনাবাহিনীর যে লোকবল রয়েছে, তার বাইরেও সেটাও অনেক সময় যথেষ্ট নয়, কেননা এই এরা ঢাকাকেই করতে পারে, কিন্তু আর একটা মফস্বল শহরে তারা পৌঁছতে পারে না। তো আমার কাছে সেই মনে হয় যে এই ধরনের এক ধরনের পরিকল্পিত শহর দরকার, এখানে ভূমিকম্প সহনীয় অবকাঠামো, বাড়িঘর তৈরি করা দরকার, এবং সেই সঙ্গে উদ্ধার কর্মী প্রস্তুত করা দরকার। এবং এই ব্যাপারে শুধু উদ্ধার কর্মীরাই তো যথেষ্ট নয়, একেবারে জনগণেরও অংশ যেগুলো রয়েছে, পুলিশকে, এমনকি যুবকদেরকেও ট্রেন্ড আপ করা, সেই কাজগুলো পাশাপাশি করতে হবে। কারণ এর জন্য, ভূমিকম্পের জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, কিন্তু একটা ভয়াবহ ভূমিকম্প আঘাত আনতে পারে, এটা মাথায় রেখেই আমাদের কাজ করা দরকার। রাহিদ ইজাজ বলছিলেন যে 2 বছর আগে ভূমিকম্প নিয়ে একটা প্রোগ্রাম হয়েছিল, সেখানে বলা হচ্ছিল যে প্রায় 40% সংখ্যা রয়েছে। এবং একটু বিষয় জানতে চাই যে এখন ঢাকার যে অবস্থাটা, এই অবস্থায় আসলে কিছু করণীয় রয়েছে কিনা আমাদের এখন থেকেই? কিন্তু বিকল্প নাই, করতে তো হবেই। এখন প্রশ্নটা হচ্ছে যে ঢাকাকে এখানে হয়তো বলছি যে নতুন ভবন যখন হবে তখন হয়তো সেইটা হবে, তাছাড়াও নিষ্ঠুর অভিযান দরকার। যেমন আমাদের এখন অনেক জায়গায় নিষ্ঠুর অভিযান, আমি এই অর্থে বলছি জরুরি, যেটা যে অনেক বিল্ডিংকে কিন্তু বাসের অযোগ্য ঘোষণা করা হয়, কিন্তু এটা ভাঙা হয় না। এমনকি সেখানে অফিস আদালত চলে, স্কুল কলেজ চলে। তো এইগুলোকে চিহ্নিত করা দরকার, কতগুলো এখানে বিল্ডিংগুলো, কতগুলো ভবন রয়েছে যেগুলো বাসের উপযুক্ত, এগুলো চিহ্নিত করে সেগুলোকে গুড়িয়ে দেওয়া দরকার, এবং কোনো কোনো এলাকাকে নতুন করে সাজানো দরকার, ঢেলে সাজানো দরকার। যে মানুষগুলো আছে গুড়িয়ে দিলে তো তাদের তো সেই ব্যবস্থা পুনর্বাসন করতে হবে, এটাকে তাদেরকে পুনর্বাসন করেই করতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, তাদের তো মৃত্যুর ফাঁদের মধ্যে তো রাখা যায় না।
আপনি মৃত্যুর পুরীতে তাদেরকে বসবাস করবেন, অল্টারনেটিভ নেই বলে, এটা তো হতে পারে না। তো মানুষের জীবনটা তো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সেই জায়গা থেকে চিহ্নিত করা দরকার। এই ধরনের কাজ কখনো কখনো আমার কাছে জানা নেই যে এই ধরনের কাজ হয়েছে কিনা, যে ঢাকা শহরে কত ভবন সেটা বাসের অযোগ্য হয়ে আছে এবং সেগুলোকে করা দরকার অপরিকল্পিতভাবে, মানে বিধিসম্মত না, এমন দালান কোঠা, বাড়িঘর সব তৈরি হচ্ছে এবং প্রতিদিনই তৈরি হচ্ছে, রাস্তা নেই, বাড়ি ঘর তৈরি হচ্ছে। আমাদের এখানে হয় কি যে পরিকল্পিত, আগে পরিকল্পনা হয়, রাস্তা হয়, গ্যাস লাইন যায়, বিদ্যুৎ লাইন যায়, তারপরে বাড়িঘর ওঠার কথা। কিন্তু আমাদের এখানে আগে বাড়িঘর উঠে তারপর উল্টোটা, কিন্তু তারপরে যে এখানে রাস্তা টানতে হবে, বিদ্যুৎ লাইন নিতে হবে। তো সবাই মনে করে যে এখানে একটা বিল্ডিং করি, তারপরে তো নিশ্চয়ই ওগুলো হয়ে যাবে, হবে, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু পুরোপুরি হয় না। হয়তোবা তার বাড়ি থেকে বেরোনো সুযোগ থাকে, কিন্তু পুরোপুরি সেখানে যে গাড়ি ঢোকা, ফায়ার ব্রিগেডের গাড়ি যাওয়া, এগুলো সম্ভব হয় না। তো এগুলোর ব্যাপারে আমার মনে হয় যথেষ্ট সচেতনতা এবং পরিকল্পিত নগরায়ন দরকার। রাহিদ এজাজ, আপনার কাছে একটু আমরা বিরতিতে যাব, তার আগে ছোট্ট করে এই বিষয়ে কিছু না, এই বিষয়ে সাইদ ভাই তো ওনার মতো করে বললেন। এখন আমাকে যদি বলেন, খুব ফ্র্যাঙ্কলি বলতে গেলে যে কথাটা আমি বলছিলাম, আপনি তো ভূমিকম্প বললেন, আমি ঢাকা শহরের খুব আলোচিত কতগুলো অ্যাক্সিডেন্টের কথা বলছি। তো রেস্টুরেন্টে ঘটেছে, বঙ্গবাজারে ঘটেছে, সিদ্দিক বাজারে ঘটেছে। তো এগুলো হওয়ার পর হয়নি। মূল সমস্যাটা আমি দেখি করাপশনের মধ্যে। আপনি যদি দুর্নীতিগ্রস্ত সিস্টেমটাকে আপনি চেঞ্জ না করেন, তাহলে তো কিছু হবে না। সে ধরেন বেইলি রোডের এটার পরে মনে হয়েছিল যে ওই জায়গায় এভাবে রেস্টুরেন্টগুলো চলবে না। আপনি ধানমন্ডিতে আছে, বনানীতে আছে, দেখুন রেসিডেন্সিয়াল এরিয়াতে আপনি প্যারালালি কমার্শিয়াল অ্যাক্টিভিটিসগুলো চালাচ্ছেন। তো এটা তো আমার আপনার নাকের ডগা দিয়ে হচ্ছে। তাহলে আপনার যদি পলিটিক্যাল উইল বা পলিটিক্যাল কমিটমেন্ট না থাকে, সিস্টেম যদি ঠিক না থাকে, আপনি যতই সচেতন বলি সেটা আপনি কিছুই করতে পারবেন না। আপনি 16টা একটা স্টিল স্ট্রাকচার গ্লাসের দিয়ে অসাধারণ সুন্দর বিল্ডিং করলেন, খুবই আপনার ধরেন আমি কি বলবো, ডিজাস্টার প্রোন যত সবকিছু আছে সবকিছু ঠিক করলেন, কিন্তু এন্ট্রি এক্সিটটা করলেন শুরু। তো আল্লাহ না করে কিছু যদি হয়, আপনি লোকগুলোকে উদ্ধার করবেন কি করে? এবং এই বিল্ডিংগুলো এভাবে এই জায়গায় করা যায় কিনা। তাহলে আমি মূল সমস্যাটা দেখি করাপশনের মধ্যে, সেটা ঠিক না করলে খুব একটা চেঞ্জ আশা করি না। ছোট্ট করে মিয়ানমারটা বলি, 2021 সালে সামরিক ক্ষমতা নেওয়ার পর কিন্তু মিয়ানমার এমনিতেই সংকটে আছে, সেই দেশটিতে গৃহযুদ্ধ চলছে। তো এই যে 144 বলছি, আমি মনে করি কি তাদের পরিস্থিতিটা ভয়াবহ আকার ধারণ করতে পারে। এমনিতে মানবিক সংকট আছে দেশটিতে। তো এখন মান্দালয়, সাগাইং, আপনার নেপিডো সহ যেই 6টা জায়গায় জরুরি অবস্থা জারি করেছে, আগামী কয়েকদিনে কিন্তু আমরা এই গ্র্যাভিটিটা বুঝতে পারবো যে এই ভূমিকম্পে আসলে মিয়ানমার কতখানি হয়েছে। আপনার কাছে আবারও আসবো, আমরা বিরতি নিতে চাই। বিরতির পরে আমরা প্রধান উপদেষ্টার চীন সফর নিয়ে আপনাদের সাথে আলাপ আলোচনা করব। দর্শক আপনারা নিশ্চয়ই সাথে থাকবেন, অতিথিরা রয়েছেন, আমরা ফিরছি একটু পর। বিরতির পর আরও একবার স্বাগত। ইস্পাহানি, মির্জাপুর চা নিবেদিত মুক্ত কণ্ঠের সাথে রয়েছি মোহাম্মদ ইমতিয়াজ। আগামীকাল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 4 দিনের সফর শেষে চীন থেকে বাংলাদেশে আসবেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে ইতিমধ্যে তার বৈঠক হয়েছে এবং বৈঠকে বেইজিংয়ের কাছে 50 বছরের পানি ব্যবস্থাপনার মাস্টার প্ল্যান চেয়েছে ঢাকা। পাশাপাশি আপনারা জানেন যে চীন সফরে দেশটির সরকার এবং কোম্পানিগুলোর কাছ থেকে 210 কোটি মার্কিন ডলারের বিনিয়োগ, ঋণ এবং অনুদানের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ। এ নিয়ে আমাদের একটি প্রতিবেদন রয়েছে, আমরা শুরুতেই প্রতিবেদনটি দেখে আসবো। চীনের ঐতিহাসিক গ্রেট হলে বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও প্রেসিডেন্ট শি জিনপিং, সাথে 2 দেশের প্রতিনিধিরা। এই বৈঠকে 2 দেশ জলবিদ্যুৎ, পূর্বাভাস, বন্যা প্রতিরোধ, পানি সম্পদ উন্নয়ন সহ প্রযুক্তি বিনিময় সহযোগিতা জোরদার করতে সম্মত হয়। সই হয় 1টি চুক্তি ও 8টি সমঝোতা স্মারক। বৈঠকের পর যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক চীন নীতির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ এবং স্বাধীন তাইওয়ানের বিরোধিতা করেছে ঢাকা। তিস্তা মহাপরিকল্পনায় চীনার প্রতিষ্ঠানকে স্বাগত জানানো হয়েছে। বাংলাদেশীয় ঐক্য ও স্থিতিশীলতা রক্ষায় অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন জানিয়েছে বেইজিং। সেই সাথে দেশটি বলেছে, রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সাধ্যমতো সহায়তা করবে তারা।
প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন যে ওনারা এনকারেজ করবেন চাইনিজ ইনভেস্টররা যাতে বাংলাদেশে ইনভেস্ট করে, চাইনিজ স্পেশাল ইকোনমিক জোনে যদি তারা ইনভেস্ট করে এবং অন্যান্য ওরা মংলার ওইখানেও একটা ইপিজেড এর এক্সপোর্ট প্রসেসিং জোনের ওইখানে ইনভেস্টমেন্ট করতে চাচ্ছে। তো সব মিলে আমরা এটা আমি বলবো যে এটা খুবই একটা সাকসেসফুল একটা ট্যুর। তিস্তার এই প্রকল্পের সাহায্যের কথাটাও এসছে। প্রধান উপদেষ্টা বৈঠক করেন দেশটির পানি সম্পদ মন্ত্রীর সাথেও। বৈঠকে নদী ও পানি ব্যবস্থাপনায় চীনের কাছে 50 বছরের মাস্টার প্ল্যান চান ডক্টর ইউনূস। এর আগে বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাস আয়োজিত বিনিয়োগ সংলাপে অংশ নেন প্রধান উপদেষ্টা। সংলাপে উপস্থিত ছিলেন চীনের ব্যবসায়ীরা। প্রধান উপদেষ্টা বলেন, ভূ রাজনৈতিকভাবে বাংলাদেশের অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। এই অঞ্চলে ব্যবসার সুযোগ আছে বলে চীনের ব্যবসায়ীদের জানান প্রধান উপদেষ্টা। So Bangladesh is your path, not only for Bangladesh itself, but for 3 other major regions. So you locate your industry, sell it to Bangladesh, sell it to other countries around us, and to the world. So this will be the most important aspect of it. And there is no shortage of young people, both men and women. প্রধান উপদেষ্টার এই সফরে চীন সরকার এবং চীনা কোম্পানিগুলোর কাছ থেকে $2.1 বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ, ঋণ অনুদানের প্রতিশ্রুতি মিলেছে। ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন এবং বাংলাদেশের কর্মকর্তারা জানিয়েছেন, প্রায় 30টি চীনা কোম্পানি শিল্প অর্থনৈতিক অঞ্চলে $1 বিলিয়ন বিনিয়োগের অঙ্গীকার করেছে। সফর শেষে শনিবার ঢাকায় ফেরার কথা আছে ডক্টর মোহাম্মদ ইউনূসের। আবু সাইদ খান, আপনি শুনছিলেন, প্রতিবেদনটি দেখছিলেন। একটা কাকতালীয় ঘটনা হলো, পতিত সরকারের প্রধানমন্ত্রীর শেষ সফর ছিল চীনে এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রথম সফর চীনে। এবং বলা হচ্ছে যে এটা অনেকটা গুরুত্বপূর্ণ, অনেক তাৎপর্যপূর্ণ এবং সম্পর্কে একটা নতুন মাত্রা যুক্ত করলো। এই সম্পর্কের মাত্রাটা আসলে কোন মাত্রায় নিয়ে গেল? আচ্ছা, প্রথমত হচ্ছে যে চীন আমাদের সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট চীনের এখানে, এমনকি সমরাস্ত্র ইত্যাদির ক্ষেত্রেও চীনা বেশি তাদের রয়ে গেছে। অস্ত্র এবং সামরিক সরঞ্জাম তারা সরবরাহ করে। তো এই দিক দিয়ে চীনের সঙ্গে তো আমাদের এই ব্যবসা বাণিজ্য এবং সব কিছু মিলে একটা বড় সম্পর্ক। আমাদের 2 বড় প্রতিবেশী, ভারত এবং চীন। তো ভারতের সঙ্গে আমাদের তো যে বাণিজ্য এবং অন্যান্য সম্পর্ক রয়েছে, কিন্তু শেখ হাসিনা ইস্যুকে কেন্দ্র করে ভারত খানিকটা মুখ ঘুরিয়ে রেখেছে, গোসা করেছে, খানিকটা মুখ ঘুরিয়েছে। এবং অবশ্য ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যেসব কথা বলা হয়, কিন্তু মোদী সরকারের আচরণে তার প্রতিফলন আমরা দেখি না। কেননা আমরা জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশের প্রস্তাব সত্ত্বেও ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হতে পারত, সেটা হচ্ছে না। এমনকি থাইল্যান্ডে যে বিমস্টেকের যে হচ্ছে, সেখানেও এটাও ক্যান্সেল করে দিল, সেটাও তারা রাজি হচ্ছে না। এই সময় তো চীনের উনি গেলেন এবং চীনে যাওয়ার মধ্য দিয়ে খুব বড় চুক্তি হয় নাই, কিন্তু অনেকগুলো আশ্বাস রয়েছে। সেই আশ্বাসগুলো আমাদের জন্য জরুরিও। যেমন এখানে একটা বড় ইনভেস্টমেন্টের জায়গা হচ্ছে মংলা, এবং সেই মংলাতে এখানে ভুটান, নেপাল এবং ভারতের উত্তর পূর্ব অঞ্চলের রাজ্যগুলোর এখানে তাদের একটা আগ্রহ রয়েছে। তো এখানে একটা ইনভেস্টমেন্টের কথা বলা হয়েছে, প্রতিশ্রুতিগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সেইটা। নদীর ব্যাপারে, তিস্তার ব্যাপারে, সেখানে তো আসলে ঘটনাটা হচ্ছে যে তিস্তার পানি তো আসছে ভারত থেকে। ভারতকে বাদ দিয়ে এই ধরনের কোনো চুক্তিতে যাওয়া ঠিক হবে, যাওয়া উচিত হবে কিনা সেটা নিয়ে কিন্তু গবেষকদের মধ্যে মত পার্থক্য রয়েছে। তো সেই ব্যাপারটা এখানে, তারপরও তারা এখানে আশ্বাসটা দিয়েছে। তো আমাদের কাছে সব কিছু মনে হয় যে হ্যাঁ, এখানে $210 মার্কিন, তো তারা এখানে বিনিয়োগের আশ্বাস পেয়েছি আমরা, এবং সেগুলো অনেকগুলো রয়ে গেছে। কিন্তু একটা জিনিস আমি যেটা যাওয়ার সময় এবং সরকারের পক্ষ থেকে এবং বিশেষজ্ঞরাও বলছিলেন যে আসলে চীনের যে 2-3% করে সুদের যে ব্যাপারটা রয়েছে, এটাকে কমিয়ে 1%টা নিয়ে আসা যায় কিনা। তো এই ব্যাপারটা কদ্দূর হয়েছে আমি জানি না, সেটা হলে সেটা একটা বড় ব্যাপার হতে পারত। আর সবচেয়ে যে জিনিসটা আমাদের জন্য চাওয়া, সেটা হলো রোহিঙ্গা সমস্যা। এবং রোহিঙ্গা সমস্যাটা
চীন একটা কার্যকর ভূমিকা পালন করতে পারে। আমি জানি না চীনের ভূমিকা যতটা আমরা আশা করি সেটা তারা করছে না, অতীতেও করে নাই, এখনও সেটা আমরা দেখছি না। কিন্তু যেহেতু এখনও মিয়ানমারের জান্তা সরকারের সঙ্গে চীনের সম্পর্ক ভালো, এমনকি আরকান আর্মির সঙ্গেও তাদের সম্পর্ক রয়ে গেছে দ্বীপ। তো সেই জায়গা থেকে এই যে আমরা যে 12 আসলে তো এই সে 12 লাখ তো এটা তো 15 লাখ হয়ে গেছে, 15-16 লাখ হয়ে গেছে। তো এই লোকগুলোকে ফিরিয়ে দেওয়া ছাড়া, কেন বাংলাদেশের জন্য এটা একটা বিরাট বোঝা হয়ে দাঁড়িয়েছে। তো এই বোঝা থেকে বাংলাদেশ পরিত্রাণ পেতে হলে তো এই ক্ষেত্রে চীন একটা কার্যকর ভূমিকা পালন করতে পারে। এই ব্যাপারটাও আলোচনা হয়েছে, যেটা দেখলাম আর কি, সাইডলাইনে এইসব আলোচনা হয়েছে। এটা যদি হয়ে থাকে এবং সেখান থেকে যদি কোনো পজিটিভ সাড়া পাওয়া যায়, তাহলে সেটাকে আমি খুবই ইতিবাচকভাবে দেখি। তো দুটো জিনিস আমার কাছে গুরুত্বপূর্ণ, রোহিঙ্গা সমস্যার সমাধানের ক্ষেত্রে তার উদ্যোগটা, এবং এখানে মংলা পোর্ট করাও। আর একটা জিনিসও এই ক্ষেত্রে যেটা দেখলাম যে কুনমিং শহরে 4টে হাসপাতালকে বাংলাদেশে চিকিৎসার জন্য করা হয়েছে, কেন ভারতে চিকিৎসার সুযোগটা খানিক বন্ধ হয়ে গেছে, কেন ভিসা দিচ্ছে না, তারা ভারতে যেতে পারছে না। তো বাংলাদেশের রুগীরা তারা থাইল্যান্ডে, তারা সিঙ্গাপুর এবং মালয়েশিয়া ছুটছে, সেখানে ব্যয়বহুল। তো আমি জানি না চীনে বোধহয় তুলনামূলকভাবে ব্যয় কম। তো সেই জায়গা থেকে কুনমিং 4টে হাসপাতালকেই করা হয়েছে, এবং বাংলাদেশে স্বাস্থ্যখাতে একটা বড় ইনভেস্টমেন্ট হবে, এবং তারা একটা বিশেষায়িত হাসপাতাল গড়ে দেবেন, এবং সেই ইনভেস্টমেন্টেরও প্রতিশ্রুতি পাওয়া গেছে। সব কিছু মিলে তো আমার কাছে মনে হয়েছে যে এই সময় এটা অনেকটা ফলপ্রসূ বলে আমি মনে করছি। অনেক ধন্যবাদ রাহিদ এজাজ। আবু সাইদ খান বলছিলেন অনেক ফলপ্রসূ আলাপ আলোচনা হয়েছে, এবং প্রোগ্রামের মাঝখানে বেশ কিছু সাইডলাইনেও প্রোগ্রাম কথা আলোচনা হয়েছে। চীনের স্টেট কাউন্সিলের সাথে কথা হয়েছে, চীনের এক্সিম ব্যাংকের চেয়ারম্যানের সাথে কথা হয়েছে, জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থার মহাপরিচালকের সাথে কথা হয়েছে, বেশ অনেকের সাথে সাইডলাইনে কথা হয়েছে। এবং আবু সাইদ খান বলছিলেন রোহিঙ্গা ইস্যু, মংলা পোর্ট এবং কুনমিংয়ের 4টি হাসপাতালের কথা তিনি উল্লেখ করেছেন। একটি বিষয় আপনি খেয়াল করেছেন নিশ্চয়ই, যে প্রথমবারের মতো কোনো রাষ্ট্রপ্রধানের জন্য আলাদা করে বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধানের জন্য বিমান পাঠানো, এটাকে আপনি কিভাবে দেখেন? দেখেন, এটাকে আমি এভাবে দেখি, গত বছরের আমি যদি ভুল না করি মোস্ট প্রবাবলি নভেম্বরে বাউ ফোরামের জন্য যাওয়ার জন্য প্রফেসর ইউনূসকে তারা দাওয়াত পাঠিয়েছিল, এবং উনি এবারেই প্রথম নন, বরাবরই কিন্তু বাউ ফোরামের ইনভিটেশনে ডক্টর ইউনূস অ্যাটেন্ড করেন, এবং ওনাকে তারা ঢাকায় ওই ফ্লাইটে করে নিয়ে যায়। তো এবার যখন বাউ ফোরামে আমাদেরকে দাওয়াত দেওয়া হলো, তখন সেটা কিন্তু আমাদের 26শে মার্চের স্বাধীনতা দিবসের সাথে ক্ল্যাশ করে। তো জাতীয় অনুষ্ঠানটা ছিল এবং অবস্থানটা ছিল মাস দেড়েক আগে এরকম, যে আমরা এই ভিজিটটাতে যাব না এই জন্যই কারণ ওভারল্যাপ করে। আর মাত্র 2 মাস আগেই পররাষ্ট্র উপদেষ্টা বেইজিংয়ে গেছিলেন, এবং সেখানে একটা বড় রকমের নতুন হেডওয়ে ছিল, ওই যে স্বাস্থ্য খাতে যে সহায়তা, কুনমিংয়ের 4টা হসপিটাল। আমরা জানি যে অগাস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারতের সাথে যে টানাপোড়েন, তারই ফল হিসেবে আমাদের কিন্তু ভিসা অলমোস্ট বন্ধ হয়ে গেছে, এবং রোগীরা নানা রকম ভোগান্তিতে পড়ছেন। অপশন হিসেবে থাইল্যান্ড, ব্যাংকক থাকলেও সেটা কিন্তু সবাই অ্যাফোর্ড করেন না, এটাই বাস্তবতা। তো সেই জায়গায় এক পর্যায়ে বাংলাদেশের শর্ত ছিল যে ঠিক আছে, যদি বায়োল্যাটারাল একটা ফুল ফ্লেজেড মিটিং হয় প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে, তাহলে বাংলাদেশ যেতে পারে। এবং এখানে বলে রাখা ভালো, বাউ ফোরামে ইনভিটেশনের সময় চীনের পক্ষ থেকে বলা হয়েছিল, মানে বাউ ফোরামের যে সেক্রেটারি জেনারেল, যে তারা ডক্টর ইউনূসকে নিতে চায় এবং প্রয়োজনে চার্টার ফ্লাইট পাঠাবে। এবং এটা ডিস্টেন্সে একটা ব্যাপার আছে, যে বাংলাদেশ থেকে হাইনান থেকে আপনি বেইজিং যাবেন, তো ডিরেক্ট কোনো ফ্লাইট নেই বলে তারা আমাদেরকে বিশেষ জেস্চারটা দেখিয়েছে, এবং কথা ছিল হাইনান থেকে বেইজিং এবং বেইজিং থেকে আবার ঢাকায় আসার পুরোটা দিবেন। তো শেষ পর্যন্ত আমরা ওই অংশটা, অর্থাৎ হাইনান বেইজিং এবং বেইজিং ঢাকার এই ফ্লাইটের টিকেটিং বা আসা যাওয়ার খরচটা বাংলাদেশ নিজে দিয়ে দিচ্ছে। এটা গুরুত্ব বা তাৎপর্য তো অবশ্যই আছে এভাবে ফ্লাইট পাঠানো, বিশেষ করে যেটা আমি বললাম যে আমি যদি রাজনৈতিক আমি বিষয়টাকে এভাবে একটু পলিটিক্যাল ক্যানভাসে দেখতে চাই। এই ভিজিটটা আপনি কত টাকা পেলেন, কত ইনভেস্টমেন্ট হলো, কয়টা চুক্তি হলো, এগুলো আসলে খুব সহজে বলতে গেলে একটু আমার কাছে খুব বড় রকমের ব্যাপার নয়। আমার যদি টেক অ্যাওয়ে বলেন, প্রথম কথা পলিটিক্যাল কেন বলছি, আমি যদি জয়েন্ট স্টেটমেন্টে ওয়ান চায়না পলিসিতে রেইটারেশনের কথা বলি, আমি যদি
তাইওয়ানের ইন্ডিপেন্ডেন্টের অপোজ করার কথা বলি, এটা বিরাট ডিপার্চার, বিরাট শিফট। এই অর্থে মানে আমি যদি 2024-এর জুলাইয়ে শেখ হাসিনার ভিজিটের সাথে দেখি, তখন জয়েন্ট স্টেটমেন্ট আমরা পড়ে দেখি যে ওয়ান চায়না এবং তাইওয়ান নিয়ে কি বলেছিল আর এখন কি বলছে, এটা বিরাট একটা ডিপার্চার। এই অর্থে ওয়ান চায়না নিয়ে এবারের ওয়ার্ডিংগুলো অনেক শক্ত, এবং আমরা নিজেরাও একটা স্টোরি করেছিলাম যে চীন চাচ্ছে 2005 সালে খালেদা জিয়ার সাথে তখনকার প্রাইম মিনিস্টার ওয়েন জিয়াওবা যে কথাগুলো বলেছিলেন ঠিক মোর অর লেস কাছাকাছি কথা এবার বলেছে। তাইওয়ান অপোজ করে আমরা কিন্তু এভাবে অতীতে বলতাম না। তাহলে এটা একটা বড় শিফট। 2 নম্বর বড় শিফট আমি যদি যে পলিটিক্যাল অ্যাঙ্গেলে বলি, তিস্তা তো আমাদের ভারতের সাথে 54টা অভিন্ন নদীর একটা, যেটা 11 সালে হতে শেষ মুহূর্তে হয়নি। তো এবং তিস্তা মেগা প্রজেক্টে চায়নার এঙ্গেজমেন্টের নিয়ে যে কথাবার্তা, তার জের ধরে কোভিডে যখন সব কিছু লকডাউন ছিল, তখনকার ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি হর্ষ সিংলা ঢাকায় এসেছিলেন যে তিস্তায় যেন চায়নাকে এঙ্গেজ করা না হয়। এবং সেই থেকে কিন্তু দেখেন তিস্তা নিয়ে একের পর এক প্রপোজাল দিয়েছে, কাউন্টার প্রপোজাল হয়েছে, কিন্তু সেটা হয়নি। এবং শেখ হাসিনা যখন যান অনেক আলোচনা ছিল, এবং সরকার বলেছিল 2024-এ নির্বাচনে জিতলে পরে সেটা নিয়ে আলোচনা হবে। এবং কেন সেটা তুলে নেই এটা বলাই বাহুল্য, যে ইন্ডিয়ান ইনফ্লুয়েন্সে এবং ভারতকে নাখোশ করে কোনো কিছু করবে না বলে তিস্তা নিয়ে সেই প্রজেক্টটা আগায়নি। সেখানে আমরা এবার বলছি আমরা তিস্তা প্রকল্পে চীনের ঠিকাদারকে স্বাগত জানাই। তার মানে কি? অর্থাৎ জয়েন্ট স্টেটমেন্টে বা জয়েন্ট প্রেস রিলিজে যা আসে এটা সংক্ষিপ্তভাবে আসে, অনেক ইলাবোরেশন আলোচনা 2 শীর্ষ নেতার মধ্যে হয়েছে। এবং একটা জিনিস বলে রাখা ভালো, শি জিনপিংয়ের সাথেই কিন্তু ডক্টর ইউনূসের মিটিংটা লিমিটেড না। তিনি বাও ফোরামের ফাঁকে চীনের সিপিসির কাউন্সিলর তাদের উপপ্রধানমন্ত্রীর সাথে মিটিং করেছেন, উনি ডক্টর ইউনূসের সঙ্গে কলন করেছে। আজকে না, সেটা রাত 12টা বেজে গেছে, আগের দিন চীনের ভাইস প্রেসিডেন্ট দেখা করেছেন, চীনের পানি সম্পদ মন্ত্রী দেখা করেছেন। এই যে আমি বলছিলাম পলিটিক্যাল ইম্পর্টেন্সটা, সিপিসির হায়ারকিতে যদি দেখি এরা খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি, এই ব্যক্তিবর্গ আলোচনা করেছেন। কাজে তিস্তা এবং ওয়ান চায়না তাইওয়ান নিয়ে যেটা হয়েছে এটা একটা বড় শিফট। এখন আপনি বলবেন যে হ্যাঁ চুক্তি সই হয়েছে বা $2.1 বিলিয়ন কথা যেটা বলছেন, দেখুন $2.1 বিলিয়ন আমি বড় করে দেখছি না। কেন দেখছি না? আমার যুক্তি হচ্ছে আপনি মংলা পোর্টের রিভাইটালাইজেশন বা মডার্নাইজেশন প্রজেক্টের কাজটা তো পেয়েছেন, তো সেখানে আপনি নতুন করে কিছু টাকা অ্যাড করছেন। আপনি চায়না স্পেশাল ইকোনমিক জোন, এটা তো চীনা ব্যবসায়ীরাই বিনিয়োগ করবে, তো সেটা তো বিনিয়োগ, সেটা তো আমার আর্থিক সহায়তা না। ছোট কিছু গ্র্যান্টস দিয়েছে তারা আমাকে যদি বলেন ফিউচারের জায়গা থেকে আমি দেখি যে একটা হাই লেভেল বিজনেস ডায়ালগ হয়েছে আর থিমেটিক 3টা রাউন্ড টেবিল হয়েছে, এবং সেখানে ধরেন বড় বড় চাইনিজ টপ নচ কোম্পানিগুলো সেখানে ছিল, সিইওরা ছিল। এখন চীনের বড় ব্যবসায়ীরা যদি এখানে বিনিয়োগ করতে আসেন, সোলার প্ল্যান্টের মতো, লুঙ্গির মতো যে লার্জেস্ট সোলার ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট তারা রিলোকেশনের কথা জানিয়েছে। এরকম কিছু শিল্প কারখানা যদি বাংলাদেশে আসে, তাহলে আমি মনে করি ভবিষ্যতে এটা একটা বড় সাফল্য। তো আপাতত আমি এটাতে একটা পলিটিক্যাল ইন্ডিকেশন পাই, যেটা দিয়ে চায়না এটা করতে চাচ্ছেন যে গত 15 বছর আওয়ামী লীগের সাথে যে সম্পর্ক ছিল সেটাতে এক ধরনের ছেদ বা ছন্দপতন যাতে না পড়ে, এবং ভবিষ্যতে এখন যে সরকার আছে তারপর যারা আসবে গণতান্ত্রিক উত্তরণ হবে, পরবর্তী সরকারে যাতে এটা কন্টিনিউশন থাকে, ওইটা ঠিক রাখার জন্য তারা 50 বছরটাকে একটা বড় এভিনিউ হিসেবে দেখছেন। এবং এই জন্য ডক্টর ইউনূসকে এই ভিজিটে তারা আমন্ত্রণ জানিয়েছেন। এর আগে পররাষ্ট্র উপদেষ্টা গেছেন। আমরা যেটা জানি এই ক্যালেন্ডার ইয়ারে আরও কিছু এরকম এক্সচেঞ্জ অফ ভিজিট হবে। তো এগুলো দিয়ে চায়না চাচ্ছেন, ইন্ডিয়া দেখেন একটা জায়গা কিন্তু এখানে হারিয়ে ফেলেছে, যে চরম সংকটাপন্ন অবস্থা বাংলাদেশ ভারত গত 50 বছরে ছিল না। তো চীন চাচ্ছে এটার একটা কন্টিনিউশন বা মোমেন্টাম ধরে রাখতে, যাতে কারা ভবিষ্যতে যে পরিবর্তিত পরিস্থিতি হবে, অর্থাৎ নির্বাচনের পর যে সরকার ক্ষমতা আসবে, এই মোমেন্টাম দ্বারা তারা ধরে রাখতে পারে। আর প্লাস হচ্ছে ওয়াশিংটনে যে ক্ষমতার পালাবদল হয়েছে ট্রাম্প আসার পরে, গ্লোবাল লিডার হিসেবে সে তার পজিশনটাকে একটা জানান দেওয়া, এই ভিজিট কিন্তু তারও একটা ইন্ডিকেশন। তো সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে টাকা পয়সা চুক্তি এটার চাইতে এটা পলিটিক্যাল অ্যাঙ্গেলটা অনেক বেশি সিগনিফিক্যান্ট। অনেক ধন্যবাদ, চমৎকার করে উত্তর পেয়েছি আমরা। আবু সাইদ খান, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন যে চীনা উৎপাদন প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে স্থানান্তরের জন্য উদ্যোক্তাদের তিনি উৎসাহিত করবেন। এর ফলে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতিতে কী ধরনের প্রভাব পড়বে? এখানে দুটো বিষয়, এখানে এটা একটা ভালো জিনিস যে টেকনোলজির
তো এটা যারা একটা ব্যাকডেটেড হয়ে যায় সেগুলোকে তখন তারা নতুন টেকনোলজিতে যায়, এগুলোকে রিলোকেট করা, যেখানে সে হস্তান্তর করা। তো সেখানে একটা ঝুঁকিও আছে, মানে এই যে সানসেট ইন্ডাস্ট্রিজ বলা হয়, মানে যে ইন্ডাস্ট্রিজগুলো কার্যকারিতা সেখানে আর থাকছে না, তো এগুলোকে করা যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে পৃথিবীতে টেকনোলজিক্যাল এত ডেভেলপমেন্ট দ্রুত হচ্ছে, কিছু কিছু ইন্ডাস্ট্রি, সেই ক্ষেত্রে আমাদের সতর্ক হওয়া দরকার কোন কোন ইন্ডাস্ট্রি আমরা এখানে আনবো এবং কোনগুলো আমরা আনবো না, কেননা কোনো ইন্ডাস্ট্রি যেন আমাদের গলার কাটা না হয়ে যায়। হাসপাতালের কথা আপনি বলছিলেন না, এই হাসপাতাল তো হতেই পারে, কিন্তু আমি বলছি যে সমস্ত উৎপাদন, হ্যাঁ, যে টেকনোলজির ব্যাপারে হচ্ছে কি দ্রুত পৃথিবী কিন্তু বদলে যাচ্ছে, নতুন টেকনোলজিক্যাল রেভলিউশন হয়ে যাচ্ছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমরা একটা ওখান থেকে একটা এখানে রিলোকেশন হলো, এখান থেকে একটা ইন্ডাস্ট্রি চলে আসলো, তো ওখানে সেটা ওরা নতুন টেকনোলজিতে চলে গেছে। তো এইটা আসার পরে আমরা এখানে আমাদের জন্য সেটা ফ্রুটফুল হতে পারে, যেহেতু আমরা পিছনে আছি, আমাদের লোকজনের কর্মসংস্থানের ব্যাপার আছে। কিন্তু সেই ক্ষেত্রে হিসাব নিকার দরকার যে কোন ইন্ডাস্ট্রিটার এখানে অকেজো হয়ে যেতে পারে দ্রুত, সেইগুলোকে একটু খেয়াল রেখে আনা। অর্থাৎ যে ওখান থেকে ইন্ডাস্ট্রি আনার ক্ষেত্রে মানে আমরা একেবারে হাতটাকে প্রসারিত করতে পারি না, ভেবেচিন্তে আনা দরকার। এবং ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও আমাদের বিবেচনা করা দরকার কোন ইনভেস্টমেন্টগুলো আমাদের করা উচিত, কোনটা উচিত না, কেননা ঋণের জালে যেন তো আমরা বন্দী হয়ে না যাই। এবং আমরা তো শ্রীলঙ্কার অভিজ্ঞতাটা আমরা জানি। আমরা এটাই বলছিলাম যে 210 কোটি মার্কিন ডলার আমরা পেয়েছি, এটা কি গলার কাটা হচ্ছে নাকি আমরা আসলে এটা খুব বড় অ্যামাউন্ট না, তার চেয়ে অনেক বড় ইনভেস্টমেন্ট এখানে রয়ে গেছে। সেই জায়গাগুলোকে আমাদেরকে বিবেচনা করা দরকার কি করা হবে। আর রাহিজা যেটা বললেন এটা ঠিকই আছে যে তারা একটা ভীষণ তাদের একটা রয়ে গেছে যে এরপরে কি হবে, এবং সেই ভীষণ বাস্তবায়নের জন্য তারা যেটা করছে যে এই তো এর যাওয়ার আগে সব পলিটিক্যাল পার্টিকে কিন্তু তারা ইনভাইট করেছে, যে একমাত্র আওয়ামী লীগ ছাড়া এবং তার যে সহযোগী 14 দল ছাড়া বাকি সব পলিটিক্যাল পার্টি কিন্তু তারা চীন ঘুরে এসছে, এবং সেই গ্রাউন্ডটা তারা কিন্তু তৈরি করেছে যে এরপরে যারা ক্ষমতা আসবে, তো সম্ভাব্য যারা ক্ষমতায় যাবেন তাদের সঙ্গেও তারা কিন্তু যোগাযোগ স্থাপন করছে। অর্থাৎ তারা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে রয়েছে। এখানে চীনের সঙ্গে ইন্ডিয়ার তো একটা দ্বন্দ্ব ছিলই, যে কখনো চীনের সঙ্গে বাংলাদেশের রিলেশন যখন ভালো হয়েছে তখন ইন্ডিয়া ক্ষিপ্ত হয়েছে, আবার ইন্ডিয়ার সঙ্গে যখন গেছে তখন চীন আবার খানিকটা সরে গেছে। এই ধরনের টানাপোড়েনটা ছিল। বিশেষ করে যখন সাবমেরিন চুক্তিটা হয়, আমাদের খেয়াল আছে যে তখন কিন্তু ইন্ডিয়া খুব ক্ষুব্ধ হয়ে যায়। তো এইটা তখন ইন্ডিয়া বাংলাদেশের সঙ্গে রিলেশনের একটা টানা, ওই অবস্থায়ও একটা সংকট তৈরি হয়। কিংবা যখন আমাদের সোনাদিয়াতে যে তাদের প্রথম যে সিপোর্ট করার যে প্রস্তাব ছিল এবং শেখ হাসিনা তখন ওখানে গেলেন, ওইটা ওই ব্যাপারে ঐক্যমতে গেছে, কিন্তু এখানে ভারতীয় আপত্তির মুখে কিন্তু এটা হলো না, যে কারণে সোনাদিয়ার এই প্রজেক্টটা এটা ওই কাকফুতে চলে গেছে। তো এখন অনেকেই মনে করেন, আমারও মনে হয় যে সোনাদিয়াতে যদি সেই সময় সিপোর্টের প্রজেক্টটা হতো তো তাহলে কাকফুতে ওই প্রজেক্টটা যেত না, আর না গেলে হয়তো রোহিঙ্গা সমস্যা এই রূপ নিত না। তখন বাস্তবতার কারণেই চীনকে এই ব্যাপারটা প্রোটেক্ট করত। অতএব বাংলাদেশ এই ক্ষেত্রে ভারতের চাপের মুখে এখানে একটা সরে আসাটা বাংলাদেশের জন্য একটা ভুল সিদ্ধান্ত হয়েছে বলে আমার মনে হয়। তিস্তা ইস্যুতে ভারতকে বাদ দিয়ে তিস্তা ইস্যুতে করা যাবে না, কেননা পানির উৎস তো ওখানে। অতএব ভারতকে বাদ দিয়ে এখানে বাইলেটারাল কোনো প্রজেক্ট হবে না, এখানে মাল্টিলেটারাল প্রজেক্ট করতে হবে। এটি হলো রিয়েলিটি। এবং সেইখানে ভারতের সঙ্গে কেবলমাত্র চীনের সঙ্গে নয়, তো কেবল ভারতের সঙ্গে নয়, কেননা ভারত এই পুঁজি দিতে পারবে না, কেন ভারত কখনো বড় ধরনের পুঁজি দিয়ে কিংবা প্রতিশ্রুতি দিয়ে সেটা রক্ষা করতে পারে না। এবং বাংলাদেশের ক্ষেত্রেও ভারতের যে প্রজেক্টগুলো রয়ে গেছে সেই প্রজেক্টগুলো আমরা দেখি যে খুব টানাপোড়েনের মধ্যে আছে এবং অনেকগুলো প্রজেক্ট তারা তুলতেও পারে না। তো এইগুলো ভারতের সঙ্গে সমস্যা আছে। অতএব ইনভেস্টমেন্টের জন্য এখানে ফান্ডটা অবশ্যই চীনের ফান্ড দরকার, এর বাইরে আর কোনো ফান্ড পাওয়া যাবে না। কিন্তু ভারতের ইনভলভমেন্ট মাস্ট, ভারতকে বাইপাস করে যদি এটা করা হয়
তো সেটা স্থায়ী হবে না, কোনো ফল বয়ে আসবে বলে আমি মনে করি না। অনেক ধন্যবাদ। রাইট এজাজ, আপনি বলছিলেন যে বাংলাদেশ এবং চীনের মধ্যে যেই চুক্তিগুলো হয়েছে, চুক্তির কথা পাশাপাশি যেই মার্কিন ডলার বিনিয়োগের যে কথাগুলো এসছে, এগুলো মোটামুটি পুরনো। তো নতুন করে আর বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির জন্য কী ধরনের প্ল্যান নেওয়া যেতে পারে? না, একটা তো আমি যেটা বললাম বায়োল্যাটারাল এবং পলিটিক্যাল পার্টটা বাদ দিলে এই যে 4টা এঙ্গেজমেন্টের কথা বলছি, হাই লেভেল বিজনেস ডায়ালগ এবং থিমেটিক 4টা ডায়ালগ, এগুলো তো একদম পিওরলি বিজনেস মোডে হয়েছে, এটা কোনো সন্দেহ নেই। হ্যাঁ, আপনার টপ নোজ চাইনিজ কোম্পানিগুলো এসছে এবং তাদের স্পেশালি ইকোনমিক জোন নিয়ে কথা হচ্ছে। এবং এখন ব্যবসা বাণিজ্যটা কিভাবে হয়, দিন শেষ হয় কি, আপনার তো মানি স্পিক্স। আপনার নিশ্চয় মনে আছে গত আওয়ামী লীগ সরকারের শেষ দিকে এসে যুক্তরাষ্ট্রের সাথে একটা বড় টানাপোড়েন ছিল হচ্ছে প্রফিট রিপ্যাট্রিয়েশন। তারা এখানে টাকা লগ্নি করেছে, ব্যবসা করছে, লাভ করছে। যেহেতু আমাদের রিজার্ভের সংকট, অর্থনৈতিক মন্দায়, এর কারণে তারা অ্যাসেটটা ট্রান্সফার করতে পারছিল না। এর বাইরেও কিন্তু আমাদের বিজনেস ক্লাইমেট নিয়ে প্রচুর প্রশ্ন আছে, এটা তো কারো অজানা নয়, গোপনও নয়। তো এখন চাইনিজ ইনভেস্টমেন্টে যে কথাটা বলা হচ্ছে, সাইড বাই যে প্রশ্নটা তুলেছেন ওখানে একটু অ্যাড করি, যে ইন্ডাস্ট্রি রিলোকেশনে অবশ্যই এটা থাকে যে টেকনোলজিতে এখন ট্রান্সফার করে। একটা দেশ চায় তে ফার্দার অ্যাডভান্স টেকনোলজিতে গেলে তার অবসলিউট টেকনোলজিগুলোকে পাস অন করা, যেটা ধরেন বোয়িং নিয়ে কথাবার্তাগুলো হচ্ছে, চায়না সাদার্ন বোয়িংটাকে অফলোড করে দিবে এবং আমরাই আগ্রহ দেখেছি আমরা ফ্লিটটা বোয়িংয়ে রাখবো, যেটা নিশ্চয় মনে আছে আগের সরকারের আমলে এয়ারবাসে শিফট করা হবে কি হবে না। কারণ এক ধরনের কম্পোজিশন যদি থাকে, আপনি ব্যবস্থাটা যত সহজে করতে পারেন, 2 ধরনের জিনিস যখন আসে, ম্যানেজমেন্ট একটা বড় ইস্যু। তো আমাদের জন্য কম্প্যাটেবল যে বোয়িং থেকে বোয়িংয়ে যদি যায়। আর চায়না যেটা করতে চাচ্ছে, বোয়িং বাদ দিয়ে তার নিজস্ব তৈরি এয়ারক্রাফট দিয়ে তার ফ্লিটগুলো অকুপাই করে ফেলবে। এখন ইন্ডাস্ট্রি রিলোকেশনের আরেকটা বিষয় আছে, আমেরিকান স্যাংশন। এটাও ভুলে গেলে চলবে না। চাইনিজ কিছু ব্যবসা বা কিছু প্রতিষ্ঠানের উপর স্যাংশনের খাড়া কিন্তু আছে। এবং আমি যতটা জানি ইন্ডাস্ট্রি রিলোকেশনের ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু আমেরিকার সাথেও কথা বলেছে ব্যাকডোরে, যে আমরা কিছু রিলোকেশন করতে চাই, তোমাদের আপত্তি আছে কিনা। আমি যতটুকু জানি, আমি টেকনোলজিকের পার্টটা নিচ্ছি, হ্যাঁ টেকনোলজি অবসলিউট হয়ে গেলে সেটা আমরা যে নিব আমাদের জন্য কতটা ইফেক্টিভ হবে। প্লাস আবার যখন স্যাংশনে পড়া প্রতিষ্ঠান বা তাদের ওই জায়গাতে বার আছে, সেটা আমি যখন তাকে এঙ্গেজ করব, নিশ্চয়ই আমি আমেরিকানদের সাথে কথা বলছি। যেমন এই ভিজিটে যখন হয়, আমেরিকানদের তো এক ধরনের টেনশন থাকাটাই খুব স্বাভাবিক। গত 7-8 মাসে এই গভর্নমেন্টের সাথে যারা খুব জোরালোভাবে আছে সেটা যুক্তরাষ্ট্র এবং ইউরোপ। কাজে চীনের সাথে খুব ঘনিষ্ঠতা বা মাখামাখি নিশ্চয় তাদের ভালো লাগার কথা না। কিন্তু এত সব কিছুর মধ্যে আমি মনে করি যে চায়নার সাথে বাংলাদেশের রিলেশনশিপে বড় একটা ডিনামিক্স হচ্ছে ডিফেন্স বা প্রতিরক্ষা। ইন্টারেস্টিংলি আমরা প্রতিরক্ষা শব্দটা কিন্তু জয়েন্ট প্রেস রিলিজে পাইনি, কোনো বর্ণনাতেও পাইনি। কিন্তু আমি এটা খুব জোরের সাথে দ্ব্যর্থহীনভাবে বলতে পারি বা বুঝতে পারি, এই লেভেলে এতগুলো মিটিং হয়েছে, কোনো না কোনো ফর্মে চীনের সাথে ডিফেন্স নিয়ে একটা আলোচনা হয়েছে। এটা জানার জন্য হয়তো আমাদের অপেক্ষা করতে হবে। আমরা তিস্তায় যখন নতুন একটা হেডওয়ে দেখলাম, আগে কখনো এত স্পষ্ট ছিল না যে হবে কি হবে না সেটা সময় বলে দিবে। তেমনি প্রতিরক্ষার ক্ষেত্রে কি হয়েছে, সাংবাদিক হিসেবে আমাদের একটা কৌতূহল থাকবে যে আমরা পরের স্টেজে অন্যান্য ক্ষেত্রের মতো প্রতিরক্ষায় চায়নার সাথে নতুন করে এঙ্গেজ হচ্ছে কিনা। অনেক ধন্যবাদ। আরেকটি বিষয় একটু বলবেন যে সাইডলাইনে বেশ কিছু আলোচনা হয়েছে, এর মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বাংলাদেশ থেকে আম, কাঁঠাল সহ আরও বেশ কিছু ফল রপ্তানির বিষয়ে আলাপ আলোচনা হয়েছে। প্রান্তিক অঞ্চলে যে সকল কৃষকরা রয়েছেন তাদের জন্য আসলে কি সুসংবাদ এটি? এটা হ্যাঁ, এটা ছোট্ট করে অবশ্যই এটা সুসংবাদ। এটাতে 3-4 বছর ধরে চলছিল। এবার তারা চাইনিজরা তাদের চাইনিজ ফরেন মিনিস্ট্রি স্টেটমেন্টও দেখেছি, আমাদের এই অংশেও দেখেছি। তো এটা একটা ভালো দিক বটে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে সাইদ ভাই যেটা বললেন না যে আমরা লোন রিপেমেন্টের পিরিয়ডটা বাড়ে কিনা। আপনি জায়কা বা মাল্টিল্যাটারাল ডোনার দিলে কি হয়, 30+ বছর আমরা পাই, গ্রেস পিরিয়ড পাই, লোন পরিশোধের সময়টা পাই, যেটা চীনের ক্ষেত্রে পায় না। আর পার্সেন্টেজ আমরা যেভাবে চাচ্ছি, আমি যেটা পরিষ্কার মনে করি যে চায়না আমব্রেলা ওয়েতে কোনো আমাদেরকে এত ছাড় দিবে না। প্রজেক্ট ওয়াইজ হয়তো ছাড় দিতে পারে, কারণ চীন যত কিছুই দিক, যত খুব সংরক্ষণবাদী একটা নীতিতে কিন্তু চলে। তো সেই জায়গায় চীনের কাছে আমরা খুব ওয়েস্টার্নদের মতো অনেক ওপেন, অনেক ওয়াইডার কিছু পাবো, এই আশা করাটা বাতুলতা বলে আমার ঠিক হবে না। আবু খান, এই বিষয়ে যদি আপনি যুক্ত করার কিছু থাকে ছোট্ট করে। না, এখন ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ, আমরা রপ্তানি করার জন্য 100% শুল্ক মুক্ত, কিন্তু তারপরে আমরা পাচ্ছি না কোনো পণ্য আমরা পাঠাতে পারছি না। বাণিজ্যিক
এই ভারসাম্য তো দিন আসছেই না, বরং দিন দিন আরও ভারসাম্যহীন হয়ে পড়ছে। তো সেই জায়গা থেকে হলো একটা প্ল্যান করার দরকার যে চীনে কি কি পণ্য আমরা পাঠাতে পারি এবং সেই অনুসারে আমাদের শিল্প কিংবা কৃষিকে ঢেলে সাজানো এবং সেই অনুসারে পরিকল্পনা গ্রহণ করা, শুধুমাত্র চুক্তি করলে হবে না। অনেক ধন্যবাদ আবু সাইদ খান, ধন্যবাদ রাহিদ এজাজ, এবং দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ। আগামী সপ্তাহে নতুন কোনো বিষয় নিয়ে নতুন অতিথি নিয়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত সবাই ভীষণ ভালো থাকবেন।